ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে একটি নতুন পোর্শন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো এই আলোচনার বিষয়বস্তু হলো বিক্রিয়ার আণবিকতা, মৌলিক বিক্রিয়া এবং ছদ্ম বিক্রিয়া। অর্থাৎ এই যে আমরা পোর্শনটা বললাম এটা নিয়ে আলোচনা করব। কিন্তু তোমরা তো জানো যে যখনই আমরা কোন একটা চ্যাপ্টারের কোন একটা পোর্শন আমরা আলোচনা করি এর সঙ্গে লিঙ্ক থাকে আগের পোর্শন, অর্থাৎ আগের ভিডিও। তাই আমি তোমাদের বলবো আগের ভিডিওটা একবার দেখে নাও, তারপর এই ভিডিওটা দেখো, তাহলে তোমাদের আজকের যে পোর্শন খুব ইজি হবে। বিশেষত বিক্রিয়ার ক্রম পোর্শনটি আমাদের জানতে হবে। তো চলো আজকে যে আমরা টপিকটা আলোচনা করব বলেছিলাম তার প্রথম অংশে যাই। তাহলে ফার্স্ট অংশ কি? বিক্রিয়ার আণবিকতা, ইংরেজিতে বললে মলিকুলারিটি অফ এ রিঅ্যাকশন। অর্থাৎ একটা বিক্রিয়ার আণবিকতা বলতে আমরা কি বুঝি? দেখো, এই আণবিকতা বললে আমাদের দুটো কথা মনে হয়। একটা কেস যে সমস্ত বিক্রিয়া একটা ধাপে মনে হয় ঘটে, আরেকটা কেস যেখানে জটিল বিক্রিয়া মানে বিক্রিয়াগুলো অনেক ধাপে হয়। বিশেষ করে যে সমস্ত বিক্রিয়া একটা ধাপে হয় তাদের আণবিকতার ডেফিনেশনটা একটু আলাদা, আর যাদের জটিল বিক্রিয়া অর্থাৎ বিক্রিয়াগুলো একাধিক ধাপে হয় তাদের ডেফিনেশনটা একটু আলাদা। তাহলে এখন আমরা যাচ্ছি ডেফিনেশন। এক ধাপে বিক্রিয়ায় সমতাযুক্ত সমীকরণে ব্যবহৃত অণু, পরমাণু, মূলক বা আয়নের সমষ্টি হলো বিক্রিয়ার আণবিকতা বা মলিকুলারিটি অফ এ রিঅ্যাকশন। আর যদি আমরা জটিল বিক্রিয়া যাই তাহলে ডেফিনেশনটা কি দাঁড়াবে? জটিল বিক্রিয়ার ক্ষেত্রে হার নির্ণায়ক ধাপে, যাকে আমরা বলেছিলাম আরডি স্টেপ বা রেডিটারমিনিং স্টেপ, এই হার নির্ণায়ক ধাপে সমতাযুক্ত সমীকরণে ব্যবহৃত অণু, পরমাণু, মুক্ত যে বা মূলক কিংবা আয়নের সমষ্টি হলো আণবিকতা। এখন যে পোর্শনটা আমরা ডেফিনেশনটা করলাম এটা তখনই ইজি হবে যদি আমরা কিছু উদাহরণ দিই, তখন। তাহলে আমরা যাচ্ছি এখন সরাসরি এক্সাম্পল বা উদাহরণ। দেখো, উদাহরণ দিতে গেলে আমাদের আগে জানতে হবে এই বিক্রিয়াটি কটি ধাপে সম্পন্ন হয়। কিন্তু তোমাদের আমি আগের ভিডিও বলেছি যে এই কটা ধাপে একটা বিক্রিয়া সম্পন্ন হয় এটা আমরা বিক্রিয়া দেখে আমরা বলতে পারবো না, কারণ এটি একটি পরীক্ষালব্ধ ডেটা। তাই পরীক্ষালব্ধ অর্থাৎ এক্সপেরিমেন্টাল ডেটা, তাই পরীক্ষালব্ধ মান বলে আমরা বাইরে থেকে একটা বিক্রিয়া দেখে বলতে পারবো না। তাই আমাদের জেনেই নিতে হবে কতগুলো ধাপে হয়, বা যদি অনেকগুলো ধাপে হয় তাদের মধ্যে কোনটা ধীর গতিতে বা স্লোতে হচ্ছে, তবেই আমরা বিক্রিয়ার মলিকুলারিটি বের করতে পারবো। তো প্রথমে আমি এক্সাম্পল দিচ্ছি, অর্থাৎ 1 নম্বর এক্সাম্পলটা নিচ্ছে কি PCl5। এই PCl5 ভাঙলে কি হয়? PCl3 প্লাস Cl2। এই বিক্রিয়াটি কি হয়? স্লোতে ঘটে। তার মানে যে বিক্রিয়া একটাই ধাপে হয় সেটাই স্লো, তার মানে এটাই হলো তার রেডিটারমিনিং স্টেপ। এই বিক্রিয়ায় কজন বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে? একজন। তাহলে এখানে মলিকুলারিটি সমান 1। এবার আমরা অন্য বিক্রিয়া নিচ্ছি। সাপোজ তোমরা জানো 2HI বিক্রিয়া করে কি তৈরি হয়? হাইড্রোজেন এবং আয়োডিন। এই যে হাইড্রোজেন এবং আয়োডিন হচ্ছে এটাই কিন্তু স্লো স্টেপ। তাহলে হাইড্রোজেন হচ্ছে আর আয়োডিন হচ্ছে। এই বিক্রিয়ার মলিকুলারিটি সমান 2। আমরা নেক্সট আরো একটা এক্সাম্পল নিচ্ছি। SO2 প্লাস O2 বিক্রিয়া করলে কি হবে? সালফার ট্রাইঅক্সাইড। এটা 2 আর 2। দেখা গেছে এই বিক্রিয়াটাই স্লোতে হয়, তাই এই বিক্রিয়ার আণবিকতা বা মলিকুলারিটি হবে 3। দেখো, এই যে আমরা বিক্রিয়াগুলো করছি এই বিক্রিয়াগুলোর ক্ষেত্রে আণবিকতা বা মলিকুলারিটি আমরা বের করতে পারি।
তাহলে আমাদের মনে রাখতে হবে বিক্রিয়াটি ধীর গতি সম্পন্ন বা স্লো বা এক ধাপে না থাকলে আমরা সহজে আণবিকতা বের করতে পারবো না। এ তো গেল উদাহরণ। এবার যাব আমরা কি আণবিকতা নির্ণয়, ক্যালকুলেশন। কিভাবে আমরা বের করবো আণবিকতা? দেখো, এই আণবিকতা বের করতে গেলে আমাদের যেটা মনে রাখতে হবে, তাহলে 1 নম্বর কি আমাদের মনে রাখতে হবে, বিক্রিয়াটি সিঙ্গেল স্টেপে হচ্ছে কিনা। অর্থাৎ যেগুলো সিঙ্গেল স্টেপের বিক্রিয়া, এক ধাপের বিক্রিয়া, তারই আণবিকতা বের করতে পারবো। যদি বিক্রিয়ার একাধিক ধাপ থেকেই থাকে, যাকে আমরা বলবো জটিল রিয়াকশন, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব, ওই জটিল রিয়াকশনগুলোর ক্ষেত্রে আমাদের জানতে হবে কোন স্টেপটি ধীর গতিতে ঘটে, অর্থাৎ স্লো স্টেপ, যাকে আমরা বলবো ইংরেজিতে RD স্টেপ বা রেট ডিটারমিনিং স্টেপ। তার মানে ওই স্টেপ যদি আমরা জানতে পারি, তাহলে আমরা কিন্তু একটা বিক্রিয়া আণবিকতা আমরা নির্ণয় করতে পারি। তাহলে এইভাবে আমরা একটা বিক্রিয়া আণবিকতা নির্ণয় করতে পারি। তাহলে আমরা কি শিখলাম? আণবিকতা, অর্থাৎ মলিকুলারিটি অফ এ রিঅ্যাকশন। আর আগের ভিডিও আমরা কি শিখেছি? একটি বিক্রিয়ার অর্ডার বা ক্রম। তাহলে এখন অবভিয়াসলি এই প্রশ্নটাই আসবে, আণবিকতার ক্রম, অর্থাৎ ক্রম এবং আণবিকতার মধ্যে পার্থক্য কি? তাহলে এখন আমরা যে পোর্শনটা নিয়ে আলোচনা করব সেটা হলো ডিফারেন্স বা পার্থক্য। কার মধ্যে? ক্রম এবং আণবিকতা। মাথার মধ্যে তোমরা রাখো, কারণ যদি ভুলে যাও তাহলে আগের ভিডিওটা দেখলে ইজি হবে। তাহলে প্রথমে আসি, ক্রম কাকে বলে, যার ডেফিনেশন আমরা আগেই বলেছি, যে হার নির্ণায়ক ধাপ বা হার নির্ণায়ক সমীকরণে যতগুলো বিক্রিয়া পার্টিসিপেট করেছে তাদের ঘাতের সমষ্টিকে বিক্রিয়াটা সামগ্রিক ক্রম বলে। আর এখানে বলবো, যদি জটিল বিক্রিয়া হয়, হার নির্ণায়ক সমীকরণে অংশগ্রহণকারী অণু, পরমাণু, মূলক, আয়ন তার সংখ্যাই হলো আণবিকতা। এ তো গেল আণবিকতা সংজ্ঞা। এবার আমরা কি করব? ক্রম শূন্য হয়, ক্রম ফ্র্যাকশন হয়, নেগেটিভ হয়, কিন্তু আণবিকতা সর্বদাই পূর্ণ সংখ্যার হয়, ধনাত্মক। উষ্ণতা, অর্থাৎ পয়েন্ট আমরা 3-এ যাচ্ছি, অর্থাৎ 3 নম্বর পয়েন্ট কি? উষ্ণতা, চাপ, গাঢ়ত্ব ইত্যাদি যদি আমরা পরিবর্তন ঘটাই, তাহলে দেখব বিক্রিয়ার ক্রম পরিবর্তন হবে, কিন্তু এক্ষেত্রে সেই পরিবর্তনটা আমরা পাবো না, কারণ উষ্ণতা, চাপ ইত্যাদির উপর এই পরিবর্তনটা ঘটবে না, প্রভাবিত হবে না। এতে গেল 3 নম্বর। এবার 4 নম্বর, অর্থাৎ 4 নম্বর ক্রম আর আণবিকতার মধ্যে পার্থক্য কি, অর্থাৎ চতুর্থ পয়েন্ট। এখানে কি রয়েছে না, যদি জটিল বিক্রিয়া হয় তাহলে তার ক্রমই ওর সামগ্রিক বিক্রিয়ার ক্রমকেই বোঝায়, কিন্তু অর্থাৎ জটিল বিক্রিয়ার ক্ষেত্রে ক্রমই হলো তার সামগ্রিক বিক্রিয়ার ক্রম। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এক্ষেত্রে অর্থাৎ জটিল বিক্রিয়ার ক্ষেত্রে সমগ্র বিক্রিয়ার কোনো আণবিকতা থাকে না। তার মানে যেটা আমরা পেলাম, মূল 4টি পার্থক্য, একটা হলো একদিকে ক্রম আর একদিকে আণবিকতা। তাহলে এই যে আমরা পোর্শনটা পড়লাম, তাহলে আমরা কি পেলাম? ক্রম আর আণবিকতার মধ্যে পার্থক্য। তাহলে আমাদের একটি গুরুত্বপূর্ণ পোর্শন আমরা কমপ্লিট করলাম, সেটা হলো আণবিকতা বা মলিকুলারিটি। এবারে আমরা যাব পরবর্তী পোর্শন, অর্থাৎ নেক্সট পোর্শন, মৌলিক বিক্রিয়া বা এক ধাপ বিক্রিয়া। ইংরেজিতে বললে এলিমেন্টারি রিয়াকশন অর সিঙ্গেল স্টেপ রিয়াকশন। এখন প্রশ্ন আসছে, এই মৌলিক বিক্রিয়া কাকে বলে, অর্থাৎ ডেফিনেশন বা সংজ্ঞা। সংজ্ঞাটা কি না, যে সমস্ত বিক্রিয়া কেবলমাত্র একটি ধাপেই বিক্রিয়াটি সংঘটিত হয়, অর্থাৎ বিক্রিয়া কোনো অন্তর্বর্তী যৌগ তৈরি হয় না বা অন্তর্বর্তী যৌগ গঠিত হয় না, এমন বিক্রিয়াকেই বলবো আমরা মৌলিক বিক্রিয়া বা এক ধাপ বিক্রিয়া বা সিঙ্গেল স্টেপ রিয়াকশন। এই যে মৌলিক বিক্রিয়া, এর এক্সাম্পল কি? তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার মৌলিক বিক্রিয়া কি করে বুঝবো? আমি আগেই বলেছি একই কথাই, যে কোনো মতেই একটা বিক্রিয়া দেখে আমাদের কখনোই বলা সম্ভব নয় যেটা মৌলিক বিক্রিয়া। তাহলে আমরা কি করব? আমাদের মনে রাখা ছাড়া কোনো উপায় নেই, কারণ এটি একটি পরীক্ষালব্ধ মান, ডেটা। তাই পরীক্ষালব্ধ মান যেহেতু আমরা মনে রাখতে, আমরা যাই বিক্রিয়া দেখে আমরা গেস করতে পারবো না, তাই আমাদের মনে রাখতে হবে। তাহলে আমরা এখন যাচ্ছি সরাসরি এক্সাম্পল, মৌলিক বিক্রিয়া।
এক্সাম্পলে আমরা কি পাবো এদের মৌলিক বিক্রিয়ার ক্ষেত্রে? আমরা তো প্রথমে আমরা যাচ্ছি 1 নম্বর এক্সাম্পল। এখানে কি এক্সাম্পল হচ্ছে, মানে হবে আমাদের না নাইট্রিক অক্সাইড, আর তার সঙ্গে যখন আমরা ওজনের বিক্রিয়া ঘটাবো, বিক্রিয়া ঘটালে দেখতে পাবো নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হবে আর অক্সিজেন হবে। অর্থাৎ নাইট্রিক অক্সাইড গ্যাস, তার সঙ্গে বিক্রিয়া ঘটাবো ওজোন গ্যাস, বিক্রিয়া করে তৈরি হবে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস প্লাস অক্সিজেন গ্যাস। তাহলে এই যে আমরা বিক্রিয়াটা পেলাম, এই বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে না ব্যালেন্সটা করতে হবে। ব্যালেন্স করেই ফেলো তোমরা, দেখো NO2 তার মানে অক্সিজেন 4টে, 2 2 4 আর নাইট্রোজেন হয়ে গেল, নর্মালি ব্যালেন্স করা যাচ্ছে। তাহলে এই যে বিক্রিয়াটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা মৌলিক বিক্রিয়া, এটা এক ধাপেই ঘটে, একে সিঙ্গেল স্টেপ রিঅ্যাকশন বলে। আমরা আরেকটি এক্সাম্পল নিচ্ছি, CH3Br অর্থাৎ মিথাইল ব্রোমাইড, আর তার সঙ্গে আমরা দিচ্ছি কি NaOH। বিক্রিয়া করে কি তৈরি হবে? তৈরি হবে মিথাইল অ্যালকোহল CH3OH আর হবে NaBr সোডিয়াম ব্রোমাইড। তাহলে এই যে বিক্রিয়াটা পেলাম, এটাও কিন্তু একটি মৌলিক বিক্রিয়ার এক্সাম্পল। তোমরা মনে রাখবে, হয়ে গেল একটি পোরশন। এবার চলো আমরা যাই নেগেটিভ অর্ডার রিঅ্যাকশন, বাংলায় বললে ঋণাত্মক ক্রমের বিক্রিয়া। এই যে ঋণাত্মক ক্রম, একটা বিক্রিয়া অর্ডার নেগেটিভ হয়, আমরা একটু আগে পার্থক্য পেলাম, কিন্তু এটা করতে গেলে এটা যদি খুব এক্সেপশনাল কেস আমরা পাই, এগুলো খুব রেয়ার কেস নেগেটিভ অর্ডার রিঅ্যাকশন, তো আমরা একটু তাও একটা আলোচনা করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি এই পোর্শনটা নিয়ে। তো চলি আমরা, এটা নেগেটিভ অর্ডার রিঅ্যাকশন করা হয়, অর্থাৎ পরীক্ষালব্ধ ফলাফলের ভিত্তিতে বা পরীক্ষালব্ধ ফলাফল অনুসারে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের মধ্যে কোনোটির গাঢ়ত্ব বৃদ্ধি পেলে, সে যে কোনো একটা হোক না কেন, গাঢ়ত্ব যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি যদি পায়, তাহলে দেখা যায় বিক্রিয়ার হার হ্রাস পাবে। অর্থাৎ যে কোনো একটা বিক্রিয়কের বা বিক্রিয়াজাত গাঢ়ত্ব বৃদ্ধি পেলে বিক্রিয়ার হার যদি হ্রাস পায়, তখন সেই বিক্রিয়াকেই আমরা বলবো নেগেটিভ অর্ডার রিঅ্যাকশন বা ঋণাত্মক ক্রমের বিক্রিয়া। মানে এক কথায় বললে বিক্রিয়ক বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বাড়বে কিন্তু বিক্রিয়ার হার হ্রাস পাবে। নর্মালি বৃদ্ধি পাওয়ার কথা, যদি হ্রাস পায় তখনই তাকে বলবো নেগেটিভ অর্ডার রিঅ্যাকশন। এরকম নেগেটিভ একটা অর্ডার রিঅ্যাকশনের এক্সাম্পল হলো, আমরা এক্সাম্পলে যাচ্ছি, এই নেগেটিভ অর্ডার রিঅ্যাকশনের এক্সাম্পল কি হতে পারে? অ্যাকচুয়ালি এর এক্সাম্পল বলতে আমরা অক্সিজেন আর ওজনের রিঅ্যাকশন ভাবতে পারি। কি হয়? ওজোন বিক্রিয়া হয়, এটা গ্যাসীয় অবস্থায়, বিক্রিয়া করে কি তৈরি করবে? অক্সিজেন গ্যাস, ব্যালেন্স করে এটা কি দেব? 3। তারপরে ওজোন বিক্রিয়া করে অক্সিজেন হচ্ছে। তবে এই বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়া, অর্থাৎ তোমরা তো জানো যে বিক্রিয়কের গাঢ়ত্বের উপর নির্ভর করে, তাই যখন বিক্রিয়া করবো তখন বিক্রিয়কের বলতে ওজন বোঝাবে, কিন্তু যখন উভমুখী কিছুক্ষণ পরে বিক্রিয়াটা যখন ব্যাকওয়ার্ডে হবে, সেক্ষেত্রে বিক্রিয়ার হার অক্সিজেনের উপর নির্ভর করবে। তাই পরীক্ষালব্ধ ডেটা থেকে দেখা গেছে বিক্রিয়ার হার R = K ইন্টু ওজন ইন্টু অক্সিজেন। এই এবার যদি একে আমরা কাজ করি, ওভারঅল অর্ডার -1, তার মানে আমরা পেলাম বিক্রিয়াটির ক্রম হলো -1। তার মানে একে বলবো আমরা নেগেটিভ অর্ডার বা ঋণাত্মক ক্রমের বিক্রিয়া। এবারে চলো আমাদের আরেকটি পোর্শন, অর্থাৎ শেষ পোর্শন। এই পোর্শনে আমরা কি আলোচনা করব? আমরা আগেই বলেছি যে এই পোর্শনটা হলো ছদ্ম প্রথম ক্রমের বা ছদ্ম এক আণবিক বিক্রিয়া। ইংরেজিতে বললে সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন or pseudo unimolecular reaction। এই যে ছদ্ম প্রথম ক্রম বা ছদ্ম এক আণবিক বিক্রিয়া, ছদ্ম কথাটার মানে কি? ছদ্মবেশী। তার মানে নিশ্চয়ই বিক্রিয়াটার মধ্যে এমন কিছু ঘটেছে যেখানে বিক্রিয়কের সংখ্যা
আর ক্রমের মধ্যে হেরফের ঘটছে সেই ধরনের। তাহলে আমরা যাব প্রথমে কি এর ডেফিনেশন, তারপর ও এক্সপ্লানেশন, তাহলে আমাদের ইজি হয়ে যাবে। তাহলে চলো আমরা যাই প্রথম ডেফিনেশন। ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া কাকে বলে? দেখো, এই ছদ্ম প্রথম ক্রম বা ছদ্ম এগারোই বিক্রিয়া বলতে গেলে তাহলে আমাদের একটু আগে জেনে নিতে হবে একে আমরা সিউডো কেন বলছি। তার কারণ হচ্ছে বিক্রিয়ায় পার্টিসিপেট করছে অনেকজন, কিন্তু বিক্রিয়ার হার কেবলমাত্র একজনের উপর নির্ভর করছে, সেই জন্য তো বলা হয় ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া। তাহলে সংজ্ঞাটা কি দাঁড়াচ্ছে? যে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক অংশগ্রহণ করলেও বিক্রিয়ার হার কেবলমাত্র একটি বিক্রিয়কের উপর নির্ভরশীল, এমন বিক্রিয়াকেই বলে ছদ্ম একানবিক বা ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া। এখন মনে তোমাদের প্রশ্ন আসতেই পারে, স্যার এই যে ছদ্ম প্রথম ক্রম বা ছদ্ম একানবিক বিক্রিয়া, এই বিক্রিয়ার উদাহরণ কি? আর যদিও বা উদাহরণ জানলাম, কেন বা অন্যদের উপর নির্ভর করছে না, অর্থাৎ এর পিছনে সঠিক এক্সপ্লানেশন কি আছে? চলো এটা নিয়ে আলোচনা করি আমরা। তাহলে আমরা এখন করবো কি উদাহরণ। এই ছদ্ম একানবিক বিক্রিয়া বা ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া আমরা এখানে দুখানা এক্সাম্পল করবো। তা প্রথমে যাচ্ছি 1 নম্বর এক্সাম্পল। 1 নম্বর এক্সাম্পলে কি রয়েছে? আম্লিক মাধ্যমে সুক্রোজের আর্দ্র বিশ্লেষণ। দেখে নাও, তোমরা জানো সুক্রোজের সংকেত C12 H22 O11, এটাকে বলবো সুক্রোজ। আম্লিক মাধ্যম আর্দ্র বিশ্লেষণ বলে জল, আম্লিক মাধ্যম বলে H+, বিক্রিয়া করে কি উৎপন্ন করে? গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ, সংকেত C6H12O6, গ্লুকোজ প্লাস C6H12O6, ফ্রুক্টোজ। এবার আরেকে বলবো সুক্রোজ। এই যে বিক্রিয়াটা, এটা ছদ্ম প্রথম ক্রমের। কেন? যাচ্ছি এক্সপ্লানেশন। তাহলে এই বিক্রিয়ার হার ক্যালকুলেশন করে দেখা গেছে, যদি আবারও বলেছি পরীক্ষালব্ধ মান K ইন্টু কনসেন্ট্রেশন অফ সুক্রোজ, অর্থাৎ C12 H22 O11, কার্বন 12, হাইড্রোজেন 22 আর অক্সিজেন 11, C12 H22 O11। আর এ থাকবে ওর সঙ্গে জল। বিক্রিয়ক বলতে H+ কে ধরছি না কেন? কারণ যেহেতু H+ এখানে ক্যাটালিস্ট রূপে কাজ করে। তোমরা তো জানো ক্যাটালিস্টের ভূমিকা, একটা রাসায়নিক বিক্রিয়া উপস্থিত থাকে, বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ না করলেও বিক্রিয়ার হারকে প্রভাবিত করে, সেই জন্য আমরা ওকে ধরছি না। তাহলে এই মাত্র এটা। যদি জলটাকেই ধরতাম তাহলে সেক্ষেত্রে বিক্রিয়ার হার তো 1 আর 1 মিলে 2 হওয়ার কথা, হচ্ছে কেন? আসলে কারণ হচ্ছে এই বিক্রিয়াতে দেখা গেছে সুক্রোজের তুলনায় জল আছে হিউজ পরিমাণ, এক্সেস, অর্থাৎ জল এতটা পরিমাণে বেশি থাকে এই আর্দ্র বিশ্লেষণের সময়। তাহলে যেহেতু জলের পরিমাণ অনেক বেশি, তাই তার সামান্য গাঢ়ত্বের পরিবর্তন বিক্রিয়া হারকে প্রভাবিত করতে পারে না, অর্থাৎ এক্সেস অবস্থায় থাকে বলে বিক্রিয়ার হার ওর উপর নির্ভর করে না। তাই দেখা গেছে ফাইনালি বিক্রিয়ার হার এটা বাদ দিলে এটাই দাঁড়ায়, এই জন্য এটি 1, সেই জন্য ক্রম সমান 1। অর্থাৎ অংশগ্রহণ করলো একাধিক বিক্রিয়ক, কিন্তু বিক্রিয়ার হার নির্ভর করলো একজন, তাই একে বলে ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া। আমরা আরেকটি এক্সাম্পলে যাচ্ছি, অর্থাৎ এক্সাম্পল 2। সেক্ষেত্রে আমরা কি যাচ্ছি? সেটাও আরেক ধরনের বিক্রিয়া। সেখানে কি আসছে? এটা ছিল সুক্রোজের আম্লিক মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ, সেটাও হবে আম্লিক মাধ্যমে এস্টারের আর্দ্র বিশ্লেষণ। আমরা একটা এস্টার নিচ্ছি CH3 C00 C2H5, এটা একটা এস্টার জাতীয় যৌগ, এর নাম ইথাইল অ্যাসিটেট। সুমিষ্ট পাকা কলার গন্ধ বিশিষ্ট, তোমরা অর্গানিকে পাবে। এবং এর আর্দ্র বিশ্লেষণ করছো মানে জল, অ্যাসিড মাধ্যমে করেছো মানে H+, তৈরি হবে কি? একটা হবে অ্যাসিটিক অ্যাসিড হবে, আরেকটা পোরশন হবে ইথাইল অ্যালকোহল, অর্থাৎ একটা পোরশন হবে অ্যালকোহল, আরেকটা পোরশন হবে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এস্টার ভেঙে অ্যাসিড, এক্ষেত্রেও বিক্রিয়ার হার এটা এটার উপর নির্ভর করবে, কিন্তু সেই একই কারণ, জলের উপর নির্ভর করবে না, ফাইনালি বিক্রিয়া এর উপর নির্ভর করবে, তাই একে ছদ্ম প্রথম ক্রমের বিক্রিয়া বলে।
তাহলে আমরা আজকের যে পোর্শনটা আলোচনা করলাম এই টোটাল পোর্শনটা আমাদের কমপ্লিট হলো। কিন্তু আমরা যে কতটা শিখলাম এই পোর্শন, সেই পোর্শনটা নিয়ে আমাদের একটু ভাবতে হবে। তাই আমরা কি করব, কয়েকটা কোশ্চেন আমরা এমসিকিউ দেবো, আর সেই এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার তোমাদের আগের মতো কমেন্টে দিতে হবে। আমি আগের উত্তরগুলো কমেন্টে পেয়েছি, কিন্তু আমি চাইছি সবাই আরোনি দিতে। দেখ কোনো সমস্যা ছিল, আশা করব এরপরে যেগুলো হবে সবগুলোতে সবাই চাইবে কমেন্ট দিতে। কারণ কমেন্ট তোমাদের পেলে, অ্যান্সার পেলে আমার মনে হবে যে না তোমরা ঠিকঠাক করছো, ভিডিওটা দেখছো। আমার মনে হবে আমি যে তোমাদের সঙ্গে আলোচনা করছি চ্যাপ্টারগুলো, তাহলে আমার এই আলোচনাটা সার্থক হবে তখন। তাই আমরা যাচ্ছি সরাসরি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1, একটি বিক্রিয়ার আণবিকতা কখনোই হতে পারে না। অপশান এ 0, অপশান বি 1, অপশান সি 2, অপশান ডি 3। নেক্সট কোশ্চেন, অর্থাৎ কোশ্চেন নাম্বার 2, অ্যাসিড মাধ্যমে এস্টারের আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়াটি হলো অপশান এ 1 ক্রমের, অপশান বি দ্বিক্রমের, অপশান সি ছদ্ম 1 ক্রমের, অপশান ডি কোনোটিই নয়। আশা করছি তোমরা এই যে কোশ্চেন আমরা করলাম এই কোশ্চেনের অ্যান্সার তোমরা যত দ্রুত সম্ভব আমাকে দেবে কমেন্টে। আর বলি তোমাদের সঙ্গে আমার দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না।